জাতিসংঘের নতুন বাংলাদেশকে হাজির করছেন ডক্টর ইউনূস। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি ও অনলাইনে যুক্ত হয়েছেন দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি, শুরুতে যেতে চাই ইলিয়াস হোসেন আপনার কাছে। জাতিসংঘের অধিবেশন ঘিরে নানা অনুষ্ঠানে ডক্টর ইউনূসের প্রাণ প্রাচুর্যপূর্ণ উপস্থিতি দেখা গেছে। তো তাকে নিয়ে পশ্চিমাদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া থেকে কি বার্তা পেল বাংলাদেশ, আমাদের জানাবেন। আমরা যদি বার্তার কথা বলেন, এক কথায় বলতে গেলে যেটি ইতিবাচক বার্তা পেয়েছে বাংলাদেশ। এর আগেও আমরা দেখেছি যে প্রতিবারের এই সাধারণ অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান অংশগ্রহণ করে থাকেন। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী এই হিসেবে সাধারণত অংশগ্রহণ করেছেন। এবারে যেটি ব্যতিক্রম যে আপনার তত্ত্বাবধায়ক সরকার না, এখন বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, কিন্তু এই প্রধান উপদেষ্টা হওয়ার পরে ডক্টর ইউনূসকে বিশ্ববাসী চিনেছে, বিষয়টা এরকম না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের কর্মকাণ্ডের দ্বারাই, এবং উনি যে নোবেল লরিয়েট তো আছেনই, নোবেল লরিয়েট আরো অনেকেই আছে বিশ্বে, কিন্তু ওনার যে সামাজিক ব্যবসা এবং তার যে অর্থনীতি নিয়ে তার যে গবেষণা বা তার যে সমাজসেবা এবং এনজিও পরিচালনা, এই সবকিছু মিলে সারা বিশ্বে তার যে পরিচিতি এবং তার যে ব্যক্তিত্ব, সেটি নতুন করে প্রতিষ্ঠা পাওয়ার বিষয় না, আগে থেকেই ছিল। আর এরকম একটি লোকের উপরে যখন একটি দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্ব সে খুশি মনে নিয়েছেন এবং দেশটিকে সংস্কার করতে চাচ্ছেন, এই অধিবেশনে যোগ দেওয়ার আগে উনি বাংলাদেশে যতগুলো বক্তব্য দিয়েছেন বা যতগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সবকিছুতেই তিনি কিন্তু বলেছেন যে দেশটার প্রতিষ্ঠানগুলো, যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে, এগুলো বৈষম্যের শিকার হয়েছে, তার জন্য জনগণের কল্যাণের জন্য সেই সবগুলো ক্ষেত্র সংস্কার করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচন সুষ্ঠু, আমরা গত 15 বছর যে নির্বাচন দেখিনি, সেই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। এই কথাগুলো উনি দেশে বলেছেন এবং ওখানে অংশ নিয়েও দেশ সংস্কারে উন্নত দেশগুলো সহযোগিতা চাচ্ছেন। তো সেক্ষেত্রে উন্নত দেশগুলো যে উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করছেন তাকে নিয়ে, সেটি বাংলাদেশের জন্য ইতিবাচক হবে বলে আমার ধারণা। জি, ইলিয়াস হোসেন, আপনার কাছে আমরা আবারও আসবো। আমি চলে যাচ্ছি আমার সহকর্মী আব্দুল্লাহ শাফির কাছে। শাফি, আপনার প্রতিবেদনে আপনি বলেছেন যে জাতিসংঘে ডক্টর ইউনূসের দীপ্ত পদচারণায় ঢাকায় এক ধরনের বার্তা দিচ্ছে, সেই সাথে বিশ্ব নেতাদের সঙ্গে তার একটা ছবি ভাসছে, যেটা কিন্তু অনেক বড় বার্তা দিচ্ছে। সব মিলে এই বার্তাগুলো আপনার কাছে কেমন বলে মনে হচ্ছে? নিঃসন্দেহে প্রত্যেকটি যারা ডিপ্লোম্যাট আছেন বা সরকার প্রধান যারা আছেন, তাদের প্রতিটি কর্মকাণ্ডই কিন্তু একটা আলাদা আলাদা বার্তা বহন করে। ডিপ্লোমেসিতে সেই বিষয়গুলো দেখা হয়। এখন ধরেন যে কার সঙ্গে কি কেমন সম্পর্ক, সেই বিষয়গুলো কিন্তু কে কাকে কিভাবে রিসিভ করলো তার উপর নির্ভর করে। যেমন আমরা এর আগে দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে সরকার 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন ঘটলো, সেই সরকারও কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বড় বড় যারা পরাশক্তি আছেন তাদের সঙ্গে ছবি তুলেছেন এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। এর মধ্য দিয়ে কিন্তু তার যে কর্মী সমর্থক, কর্মী শিবির আছে, তার মধ্যে কিন্তু এক ধরনের ইতিবাচক বার্তা ছড়ায় যে হচ্ছে পশ্চিমা বিশ্ব বা শক্তিশালী দেশগুলো আমাদের সঙ্গে আছেন, তো আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এখন যেহেতু একটা ছাত্র জনতার মধ্য সরকার, কিন্তু এটি জনগণের নির্বাচিত সরকার নয়, অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার, এবং সেই সরকারের আইনি কাঠামো কি আসলে বা সাংবিধানিক কাঠামো কি, সে নিয়েও প্রশ্ন আছে। এমন পরিস্থিতিতে যখন ডক্টর ইউনূস জাতিসংঘে গেলেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বিরল একটি বৈঠক করলেন, সেই বৈঠকটিকেও কিন্তু বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে, কারণ এর আগে বাংলাদেশের কোনো সরকার প্রধান এই ধরনের বৈঠকে অংশ নিতে পারেননি। এবং সেই জায়গায় যে আপনি জেস্চার পশ্চার যদি খেয়াল করেন, যে জো বাইডেন ইউনূসকে জড়িয়ে ধরেছেন, আলিঙ্গন করেছেন এবং দুহাত এইভাবে ধরেছেন, দুই হাতের মধ্যে হাত রেখেছেন, এর মধ্য দিয়ে কিন্তু তাদের যে হাস্যোজ্জ্বল ছবি, তাদের যে চোখের ভাষা, এগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে মনে হবে যে বাংলাদেশে যুক্তরাষ্ট্র, আমেরিকা বহুদিন ধরে, গত 15 বছর ধরে, যদি 10 বছর ধরে বলি, কারণ এর আগে 9 থেকে 14 পর্যন্ত সরকারটা একেবারে গণতান্ত্রিক সরকার ছিল, সেই ক্ষেত্রে 14 থেকে 24 পর্যন্ত যে 10 বছরের টেনিউর, সেই সময়ে যুক্তরাষ্ট্র বহুবার চেয়েছিল যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলাদেশে সরকার পরিবর্তনের, কিন্তু 3টি নির্বাচন হয়ে গেল, যুক্তরাষ্ট্রের কোনো কাজেই কিন্তু সফলতার মুখ দেখেনি। সেই জায়গায় সবশেষ
তাদের যে সমস্ত এজেন্ডা ছিল, পুরো বিশ্বব্যাপী যে গণতন্ত্রের এজেন্ডা, সেই জায়গায় একটা তারা ব্যর্থ ছিল। সেই ব্যর্থতার জায়গা থেকে ফিরে এসে যখন দেখলো ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা সরকার পেল এবং সেই সরকার ডক্টর ইউনূস তাদেরই বন্ধু, বহুদিনের পুরনো বন্ধু, তখন একটা পুরনো বন্ধু তার উপর নতুন একটা দায়িত্ব নিয়ে গেলেন, একটা উইন উইন সিচুয়েশন, তো এটা হওয়াটাই স্বাভাবিক। এবং সেই বার্তাটাই কিন্তু প্রকারান্তরে দিতে চাচ্ছেন যে আমরা যেভাবে যা চেয়েছিলাম সেটি হয়তো তারা পেয়েছেন। এই বার্তাটি তো আছে। আমি জানতে চাই ইলিয়াস হোসেনের কাছে যে এই সরকার তো গণতান্ত্রিক না এবং বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে গঠিত হয়েছে, এবং পশ্চিমা ব্লক কিন্তু এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে, যেটা আপনি একটু আগেও বলছিলেন। এখন আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে পশ্চিমা ব্লকের অকুণ্ঠ সমর্থন, বাংলাদেশের নিকট প্রতিবেশী ভারত কিন্তু সেই সমর্থনকে খুব ভালো চোখে দেখবে না, এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং পাশাপাশি যে প্রাচ্যের পরাশক্তি চীন, তারাও কিন্তু সেভাবে খুব ভালো এই যুক্তরাষ্ট্রের সঙ্গে মাখামাখি খুব ভালোভাবে নেবে না। তো এই জায়গায় মানে বাংলাদেশের জনগণকে কনভিন্স করার একটা উপায় কিনা এই যে এখন যে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে মাখামাখি, কি মনে হচ্ছে আপনার? ওয়েল, আপনি যে আলোচনা এতক্ষণ করলেন, তো আসলে মোটামুটি সব বিষয়ই আপনার কথাতেই উঠে আসছে, খুব একটা বাকি নেই। তো আপনি সুনির্দিষ্ট যেটি বলেছেন যে চীন এবং ভারতের সাথে যে সম্পর্ক, আপনি লক্ষ্য করবেন যে এই যে বিপ্লবী সরকার, এর আগেও যখন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ছিল, তখনও এই সমস্যা ছিল। চীনের দিকে বা চীনের আমন্ত্রণ রক্ষা করলে ভারত গুসা করে, ভারতে গেলে চীন বিষয়টা নজরে আনে। এরকম চলছিল বাংলাদেশ সরকারের সাথে এই পার্শ্ববর্তী যে দুই দেশের কথা বলবেন। তো এখন যেটি হয়েছে, এবং এর সাথে আরেকটি কথা চালু ছিল যে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্ক, সে কারণে ভারতের চোখে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখে। তো এই বিপ্লবের মধ্য দিয়ে পট পরিবর্তন হওয়ার ফলে যুক্তরাষ্ট্র এখন সরাসরি বাংলাদেশকে দেখছে তাদের চোখ দিয়ে, ভারতের চোখ দিয়ে না। তো ফলে ওখানে আর ফিল্টারিং এর সুযোগ হচ্ছে না। তো যুক্তরাষ্ট্র এমন এক পরাশক্তি যার সাথে চীনের একটি অদৃশ্য বা দৃশ্যমান যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ নানান রকম থাকলেও ভারত কিন্তু সরাসরি সেই যুদ্ধে যায় না। ভারত যুক্তরাষ্ট্রের সাথে একটি সম্পর্কই সবসময় রক্ষা করে চলে। তো এখন পশ্চিমা পরাশক্তি যদি ডক্টর ইউনূস সরকারের সাথে থাকে, তারপরে চীন এবং অন্যরা কিন্তু আপনি লক্ষ্য করবেন যে ইতিমধ্যে বাংলাদেশের বিরোধী দল বলে যারা পরিচিত বিএনপির সাথে চীনের রাষ্ট্রদূত বৈঠক করে, এই সরকারের সাথে যোগাযোগ করছে, তাদের বেশ কিছু চলমান প্রকল্প রয়েছে, সেগুলো তারা সফলভাবে সমাপ্তির দিকে নিয়ে যেতে চায়। তো এগুলো যদি চায় তাহলে সে বৈরিতার মধ্য দিয়ে খুব একটা লাভ হবে না বলে আমার ধারণা যে তারা এটা বুঝতে পারবে। তো ফলে ভারত এবং চীন তাদের স্বার্থেই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে, এবং পশ্চিমা যে পরাশক্তিরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পাশে এসে দাঁড়িয়েছে, এটি আরো বাড়তি ফল যোগ করবে বলে আমার ধারণা। ইলিয়াস হোসেন, আমরা দেখেছি যে গত সরকার, এই সরকারকে কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থানকে বলা হচ্ছে বাংলাদেশ 2.0, একটা ট্যাগ কিন্তু ব্যবহার করা হচ্ছে যে এটাকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। সেটা যদি বলা হয়, এবং তাদের ব্যাখ্যা হচ্ছে এটি যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম ঠিক আছে, কিন্তু এতদিন পর্যন্ত দেশের যে সরকার ছিল টানা 15 বছর, সেই সরকার প্রতিবেশী দেশের আধিপত্যবাদের কারণে তাদের দ্বারা পরিচালিত হয়েছে, এই ধারণা থেকেই, এবং এই এতদিনের সেই পরিচালনা থেকে উৎখাত করা হয়েছে, ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে, সেই কারণে বলা হচ্ছে যে দ্বিতীয় স্বাধীনতা। এখন কি মনে হচ্ছে যে আমরা এক জায়গা থেকে বের হয়ে পশ্চিমা আধিপত্যের দিকে ঝুঁকে যাচ্ছি বা সেই বলয়ে ঢুকে যাচ্ছি? যদি সেটি হয় তাহলে সেই স্বাধীনতাটা কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? এটি আসলে আলোচনা করা যেতেই পারে, আর এই জাতীয় আলোচনা আগেও ছিল। আপনার কথাতেও আসছে যে তাহলে আগে আমরা কাদের সহযোগিতায় ছিলাম বা কাদের কর্তৃত্ব শুনতাম। আপনি যদি প্রথম স্বাধীনতার কথা বলেন 1971 সালে, সেটিতেও কিন্তু ভারত অনেক বড় ধরনের সহযোগিতা করেছে, এবং এদের যারা আবার নেতিবাচক দিক দেখে তারা বলে যে ভারতেরও আগ্রহ ছিল যে পাকিস্তানটাকে ভেঙে দিতে হবে, এবং আপনার সংস্কৃতিগত বলেন, ভৌগোলিক অবস্থানগত দিক বিবেচনা করে বলেন, আসলে একসাথে থাকার মতো অবস্থায় ছিল না। তো সেক্ষেত্রে তাহলে ভারতের সুযোগ নিয়েছে, আর বাংলাদেশের মুক্তিকামী মানুষের যে আগ্রহ সেটা বহিঃপ্রকাশ ঘটেছিল স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। আর সেটা করে যেটি হয়েছে যে একটা উইন উইন সিচুয়েশনের মতো, যে ভারত তাদের ক্ষেত মিটিয়েছে, বাংলাদেশের মানুষের যে আজন্ম স্বাধীনতা পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হয়েছে। তো এই সব ক্ষেত্রে
কে সহযোগিতা করলো আর কে কতটুকু হস্তক্ষেপ করবে, তার চেয়ে বড় ব্যাপার হলো যে সে তার নিজের পায়ে দাঁড়াতে পারলো কি। তো একই সূত্রে আমি বলবো যে দ্বিতীয়বার যে স্বাধীনতা অর্জন করেছে সেটি মনে হতে পারে যে যুক্তরাষ্ট্র হেল্প করছে বা পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ খোঁজখবর রাখছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, তার সাথে দেখা করতে চাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মেরুদণ্ড সোজা রেখে নিজের সীমিত সম্পদের যদি সর্বোচ্চ ব্যবহার করতে পারে এবং সবারই ভালো পরামর্শগুলো সে গ্রহণ করবে, কিন্তু কারো আজ্ঞাবহ হবে না, এটা যদি তার সরকার পরিচালনা দেখে বোঝা যায়, তাহলে আমার মনে হয় না যে এই প্রশ্ন খুব বেশি পাত্তা পাবে। জি জনাব ইলিয়াস হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ আমার সহকর্মী আব্দুল্লাহ শাফিকে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।